গুম বিষয়ক আইন করবে সরকার। নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে দেওয়া হবে মিসিং সার্টিফিকেট। জাতিসংঘের গুম বিষয়ক কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এসব তথ্য জানান। তিনি বলেন, ভবিষ্যতে কোনো সরকার যাতে গুম করতে সাহস না পায় সে বিষয়টি প্রাধান্য দেওয়া হবে আইনে। এছাড়া গণহত্যার তথ্য জানতে ট্রুথ কমিশন গঠন করবে সরকার। রিপোর্ট মাহবুব কবির চপলের। আওয়ামী লীগের গত ১৬ বছরে গুম হয়েছেন বহু মানুষ। শেখ হাসিনার পতনের পরও তাদের বেশিরভাগই ফিরে আসেনি। তারা জীবিত নাকি মৃত তাও জানে না পরিবারগুলো। ফলে উত্তরাধিকার ইস্যুতে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন ভুক্তভোগীরা। সে মারা গেছে সেটাও জানছি না, লাশও পাইনি। এমন প্রেক্ষিতে জাতিসংঘের পরামর্শ নিয়ে গুম বিষয়ক আইন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যেখানে গুম হওয়া ব্যক্তির পরিবারকে দেয়া হবে নিখোঁজ সনদ, যা দিয়ে সম্পত্তি ক্রয় বিক্রয় সহ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারবেন তারা। আইনে একটা প্রতিকার দিতে পারে, সেটা হচ্ছে মিসিং পারসন সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট না, মিসিং পারসন সার্টিফিকেট। সেটা আমরা বিবেচনা করছি। এই মিসিং পারসন সার্টিফিকেট যার কাছে থাকবে, উনি ওনার পরিবারে কেউ যদি গুমের শিকার হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ডিল করা, উত্তরাধিকারিত্ব প্রশ্ন, এগুলি নিয়ে যেন উনি প্রতিকার পেতে পারে, ডেথ সার্টিফিকেটের মতোই প্রতিকার পেতে পারে, সেটা আমরা চিন্তা করছি খুব সিরিয়াসলি। এটা অবশ্যই করা দরকার। আমরা অত্যন্ত পাওয়ারফুল একটা গুম বিষয়ক পার্মানেন্ট কমিশন প্রস্তাবিত আইনের আন্ডারে ইনশাআল্লাহ করতে পারবো। তিনি জানান, আইনে এমন কিছু বিষয় রাখা হবে যাতে ভবিষ্যতে কোনো সরকার গুম বা অপহরণের সাহস না পায়। পরবর্তী যে সরকারই আসুক, হয়তো বিএনপি আসবে বা জামাত আসবে বা ইসলামী দলগুলো আসবে বা আপনার নতুন ছাত্রদের দল আসবে, তারা সবাই তো গুমের ব্যাপারে অত্যন্ত সোচ্চার ছিল। আর বিএনপি জামাত তো গুমের শিকার হয়েছে। এত রক্তপাতের পর, এত আত্মত্যাগের পর যদি আমাদের বোধোদয় না হয় তাহলে তো কিছু করার নাই, আর বুঝছেন না। আইনের মধ্যে ইনবিল্ট প্রভিশন রাখছি যাতে ভবিষ্যতে সরকারদের জন্য এই সমস্ত চিন্তা করা খুবই রিস্কি এবং খুবই কষ্টসাধ্য হয়ে যায়। উপদেষ্টা আরও জানান, জুলাই আন্দোলনে গণহত্যা, নির্যাতন সহ বিভিন্ন অপরাধের তথ্য জানতে আন্তর্জাতিক মানের ট্রুথ কমিশন গঠনের প্রক্রিয়া চলছে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন চরম যারা দোষী আছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার মাধ্যমে, সত্য অনুসন্ধানের মাধ্যমে আমাদের একটা জাতীয় ঐক্যবোধ গড়ে তোলা। এসব বিষয়ে সরকার স্বচ্ছতার সাথে কাজ করছে বলেও জানান তিনি। করতে পারে, বলতে পারে আপনাকে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর দেশ এখন নির্বাচন মুখে। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনে অধীর আগ্রহে অপেক্ষা করছে। ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান এসব কথা বলেন। এদিকে লন্ডন থেকে দেশে ফিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, যেসব বিষয়ে ঐক্যমত হবে সেগুলোতেই সংস্কার হবে। রিপোর্ট মইনুল আহসানের। বিএনপি নীতি নির্ধারকদের সাথে বৈঠক করতে দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, সংস্কারসহ নানা ইস্যুতে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান জানান, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে দেশের মানুষের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশগুলো আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। নির্বাচন নিয়ে তো আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের মানুষ তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ। তো কাজে ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত কোনো ইঙ্গিত যখন সরকারের পক্ষ থেকে আসে, যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ, তখন তো বাংলাদেশের মানুষ উৎফুল্ল হয়ে যায়। এদিকে ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে হওয়া বৈঠকের অংশ হতে লন্ডনে যাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দেশে ফিরেছেন। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের জানান, ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর জাতীয় নির্বাচন নিয়ে জনমনে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল তা অনেকটাই কেটে গেছে। জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। সংস্কারের ব্যাপারটা তো আমি আগেই বলেছি এবং ডক্টর ইউনূস সাহেবও বলেছেন, জনাব তারেক রহমান সাহেবও বলেছেন, আমাদের সকল নেতৃবৃন্দ একই কথা বলছে, যেখানে ঐক্যমত যতটুকু হবে ততটুকু সংস্কার হবে এবং বাকি অংশটা আমরা নির্বাচনের মাধ্যমে জাতির কাছে নিয়ে যেতে হবে। এটা তার সংস্কার তো চলমান প্রক্রিয়া, এটা তো এখানে শেষ হয়ে যাচ্ছে না, এটা নির্বাচনের পরেও অব্যাহত থাকবে।
উপস্থিত সকল সম্মানিত নেতৃবৃন্দ। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, লন্ডনের বৈঠকের সিদ্ধান্তের আলোকে সরকারের উচিত হবে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া। আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যেতে পারি সেরকম কার্যক্রম আপনারা নেবেন এবং সেই হিসাবে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। সালাউদ্দিন আহমেদ দাবি করেন, ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে অন্তর্বর্তী সরকারের দায়মুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। 7 দিনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এদিন আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া প্রতিবেদনে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের মামলার এই 2 আসামি ভারতে পালিয়ে আছেন। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের এই মামলার পরবর্তী শুনানি 24 জুন। সেদিন আসামিরা উপস্থিত না হলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। আজ এই মামলার একমাত্র গ্রেপ্তার আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। আগামী 24শে জুন তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। তারা যদি এই সময়ের মধ্যে উপস্থিত না হন তাহলে আদালত আইন অনুযায়ী পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন এবং তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে। যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 1025 কোটি টাকার সম্পদ জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। দুদকের আবেদনের প্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। বলেন, সাইফুজ্জামান জাবেদের 35 কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। এছাড়া যুক্তরাজ্যে থাকা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের 2 ছেলে সাফিয়াত ও সাদাতের সম্পদ জব্দ করতেও দুদক চিঠি পাঠিয়েছে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন দুদক আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলেন, ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ কর্তৃক সম্পদ জব্দ হওয়ায় আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদ এগুলো আর বিক্রি করতে পারবেন না। জাভেদ সাহেবের 343টা বাড়ি, যার আনুমানিক মূল্য প্রায় 1025 কোটি টাকা, এইটা আমাদের জন্য এনসিএ ফ্রিজ করেছে এবং আমরা যদি ভাগ্যবান হই পরবর্তী সময়ে সঠিকভাবে মামলা মোকদ্দমা চালিয়ে হয়তো এটা আমরা আনতে সক্ষম হব। সাবেক ভূমিমন্ত্রীর ভাই রনি ও এনআরবিসি কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান আদনান ইমামের সম্পদের তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান কমিশন চেয়ারম্যান। তিনি আরও বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের 2 ছেলের সম্পদ জব্দ করতেও চিঠি পাঠিয়েছে দুদক। জাবেদের একজন ভাই আছেন, তার নাম রনি। রনির প্রপার্টি, আকবর সুবান সাহেবের 2 ছেলে সাফিয়ান এবং সাদাত, এই 2 জনের প্রপার্টি সম্পর্কে আমরা তথ্য পাঠিয়েছি। আরও একজন আদনান ইমাম, তার ব্যাপারেও কিছু তথ্য আমরা পাঠিয়েছি। আমরা আশা করি সুফল পাব। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপকে একজন বাংলাদেশি হিসেবে দুর্নীতির অভিযোগে আসামি করা হয়েছে জানিয়ে ডক্টর আব্দুল মোনেম বলেন, শেখ রেহানার মেয়ে নিজেকে ব্রিটিশ দাবি করলেও কাগজপত্রে তিনি একজন বাংলাদেশি। টিউলিপ সিদ্দিক দুদকের অভিযুক্ত এবং অ্যাবসকন্ডার। এটাও মনে করার কোনো কারণ নাই যে তার শুধুমাত্র এই আমাদের যে রাজুকের প্লট কিংবা গুলশানের প্লট এটাই, এর মধ্যে আমরা তার একটা ইনকাম ট্যাক্স রিটার্ন ঘেটে দেখলাম হঠাৎ করে 1 বছর তার স্বর্ণের পরিমাণ 10 ভরি থেকে লাভ দিয়ে 30 ভরি হয়ে গেল এবং সেখানে দামের কোনো পরিবর্তন হয় নাই, দাম সমানই রয়ে গেল। হতে পারে, কিন্তু সেটা পরীক্ষা করার বিষয়। 2000 কোটি টাকা পাচারের অভিযোগে লন্ডনের সাবেক হাই কমিশনার সাইদা মোনা তাসলিম দম্পতির বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করেছে বলেও জানান আব্দুল মোনেম। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।